শ্রীকৃষ্ণকে আমি শুধুমাত্র দেখি একজন মোটিভেশনাল স্পিকার হিসাবে, এবং পৃথিবীর মধ্যে প্রথম যদি কেউ এত পাওয়ারফুল কোন মোটিভেশনাল স্পিকার হয়, তিনি হলেন কৃষ্ণ স্বয়ং। ঠিক আছে, ইনার থেকে আজকে আমরা কি কি শিখতে পারি, জানতে পারি, সেটা আমরা আজকের ক্লাসে আলোচনা করব তার জন্মদিন উপলক্ষে। ঠিক আছে, তো প্রথম যেটা আমরা শিখবো সেটা হচ্ছে সেই প্রশ্নের উত্তর দিয়ে। আর ইউ রেডি টু লিসেন ইট? সেটা হলো কি, কর্ণ। কর্ণ কে ছিল জানেন? কর্ণ, কর্ণ কে ছিল জানেন? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, এই যে পঞ্চ এই যে এরা যে পাঁচ ভাই যে ছিল, এদের যে বড় ভাই, এদের যে বড় ভাই সে হচ্ছে কর্ণ ছিল। ঠিক আছে, মানে এদের যে মা মানে কুন্তী, কুন্তীর বিবাহের পূর্বে একটি সন্তান জন্মগ্রহণ করে, সেই সন্তানের নাম হচ্ছে কর্ণ। এবং কার ঔরসে জন্মগ্রহণ করে, মানে কর্ণের পিতাকে, কর্ণের পিতা হচ্ছে সূর্য। ঠিক আছে, সূর্যের ঔরসে কুন্তীর গর্ভে একটি একটি সন্তান আসে। অবিবাহিত অবস্থায় একটি সন্তানের জন্ম দেয় বলে কুন্তী কি করে, সেই কর্ণকে জঙ্গলে ফেলে দিয়ে চলে আসে। সামাজিক লজ্জার এতে জঙ্গলে ফেলে দিয়ে চলে আসে। সেই বাচ্চাটাকে ওই জঙ্গলে, ওই তখনকার দিনে শিকার করতো, বেদ বলা হয় ওদেরকে, বেদ বা ব্যাত এরকম কিছু উচ্চারণ হবে। তারা সেই বাচ্চাটাকে কুড়িয়ে নিয়ে যায় এবং তাকে লালন পালন করে এবং বড় হয়। সেই সময় সেই জঙ্গলে তখনকার দিনে জানেন তো যে তীর ধনুক চালানো বা এই যুদ্ধ শেখা, এই সমস্ত কিছু লার্নিং ছিল, এই সমস্ত কিছু তাদেরকে করতে হতো। তো দ্রোণাচার্য তাদের শিক্ষাগুরু ছিল। কাদের? এই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, হ্যাঁ এদের। এবং তার সাথে সাথে তারা যে কৌরব বংশে পাণ্ডব আর কৌরব, তাই তো, পাণ্ডব আর কৌরব, এদের যে সমস্ত সন্তানদেরকে টিউশনের যে টিচার, আমাদের যেরকম টিউশন মাস্টার আসে বাড়িতে পড়াতে, সেরকম ছিল দ্রোণাচার্য। তো সেই দ্রোণাচার্যের কাছে গিয়ে কর্ণ কখনো বলেছিলেন যে আমাকে শেখাবেন? বলছে না, তুমি তো ক্ষত্রিয় বংশের নয়, তুমি তো নিচু নিচু জাতের, তোমাকে আমি এটা শেখাতে পারবো না। তো তাদেরকে দেখে দেখে কিন্তু সেই সমস্ত কিছু শিক্ষা তিনি লাভ করেন, কে? কর্ণ। এবং তার সাথে সাথে তার মাও তাকে জন্মের পরে পরিত্যাগ করে। পরে আবার তিনি এটাকে জিজ্ঞাসা করেছিলেন তার মাকে, তুমি কেন আমাকে ছেড়ে চলে এসেছিলে? সেটা কর্ণ ও কুন্তির সংবাদ বলে রবি ঠাকুরের যে একটা ইয়ে আছে, সেটা পড়লে বিস্তারিত জানতে পারবেন। আমি যেটা আজকের ক্লাসে বলবো, যে এই প্রশ্নের উত্তর তিনি শ্রীকৃষ্ণের কাছে জানতে চেয়েছিলেন, যে আমার ভাগ্যটা এইরকম কেন? আমি জন্ম হওয়ার সাথে সাথে আমার মা আমাকে পরিত্যাগ করে। তখনকার দিনে যে সব থেকে বড় যিনি শিক্ষক দ্রোণাচার্য, তিনি অস্বীকার করেন আমাকে এইভাবে শিক্ষা দেবেন না। আমার ভাগ্যটা, আমাকে যদি ঠিকঠাক আমার ভাগ্য যদি আমার সাথ দিত, আজকে সব থেকে বড় যোদ্ধা এই পৃথিবীতে আমি হতাম। অর্জুন, অর্জুন আমার কাছে কোনো ব্যাপারই থাকতো না। আমার ভাগ্য কেন আমার সাথে এরকম বিড়ম্বনা করলো? বলুন আপনি। কাকে বলছে? শ্রীকৃষ্ণকে বলছে যে আমার ভাগ্যই আমার শেষ করে দিয়েছে, আমার ভাগ্যই আমার সব শেষ করে দিয়েছে। কেন? কি এমন আমি দোষ করেছিলাম? আমাকেও তো ওই রকম সুযোগ দেওয়া হলে আমিও দেখিয়ে দিতাম। তখন কৃষ্ণ বলছে, ওরে কর্ণ, কখনো আমার কথাটা ভাবো। আমার জন্ম যখন হয়, একটা কারাগারে জন্ম হয়েছিল। আমার বাবা মা বন্দি অবস্থায় ছিল, আমাকে তখনই মেরে দিতে চেয়েছিল আমার মামা। কোন রকমে বর্ষার মধ্যে নদী পার করে আমাকে অন্য কারোর কাছে গিয়ে আমাকে দিয়ে আসা হয়, এবং সেটা এতটাই সাধারণ পরিবারে আমি বড় হতে থাকি, সেখানে সমস্ত কাজ বাজ আমাকে করতে হয়। এবং ছোটবেলায় বহু রাক্ষস আসে আমাকে মেনে দেওয়ার জন্য, আমাকে শেষ করে দেওয়ার জন্য। জীবনের স্ট্রাগল, তোমার থেকে আমি বড় কিছু করেছি। আমার নিজের মামাই চেয়েছিল আমাকে মেরে দিতে। আমি মায়ের সন্তান, আমিও মায়ের স্নেহ আমিও পাইনি। ঠিক আছে, কিন্তু পার্থক্য কোথায়? ভালো করে বুঝবেন, এটাই আমাদের শিক্ষা। পার্থক্য হচ্ছে, কৃষ্ণ কখনোই তার জীবনের পেছনের দিকে তাকিয়ে কমপ্লেন করেনি, কখনোই কমপ্লেন করেনি যে আমার ভাগ্য আমাকে এটা দেয়নি, আমার
এটা হয়নি সেটা হয়নি, না, তিনি শুধু সামনের দিকে এগিয়ে গেছেন। সমস্যা সব্বার জীবনে আছে, কৃষ্ণের জীবনেও ছিল, কৃষ্ণের জীবনেও ছিল। তার নিজের যে মাসির ছেলে শিশুপাল, শিশুপাল, শিশুপাল মাসির ছেলে, শিশুপাল পর্যন্ত তাকে ছাড়েনি তার মাসির ছেলে। সমস্যা তার জীবনেই ছিল। কেন জানেন শিশুপালের সাথে কি হয়েছিল ঝামেলা জানেন? কত ঝামেলা জীবনে, শুনবেন ঝামেলাটা। আরে রুক্মিণী ছিল শ্রীকৃষ্ণের তখন প্রেমিকা, সেই রুক্মিণীকে শিশুপাল হচ্ছে ভালোবাসে। কি সমস্যা, এবারে ত্রিকোণ প্রেমের ব্যাপার, সে সহ্য করতে পারছে না, এই নিয়ে শ্রীকৃষ্ণের পেছনে লাগা, এইরকম প্রচুর ঘটনা আছে, দেখে নেবেন। তো তার জীবনে কম ঝামেলা আসেনি, কিন্তু পার্থক্য একটাই পার্থক্য, সেটা কি? সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের জীবনে যত রকমের সমস্যা, তাতে কিন্তু তিনি কমপ্লেন করেননি, তিনি সামনের দিকে এগিয়ে গেছেন। নাম্বার ওয়ান। নাম্বার টু, শ্রীকৃষ্ণ সবসময় ধর্মের সাথে আছেন, অধর্মের সাথে তিনি কিন্তু যাননি। আর কর্ণ কি করেছেন, সবসময় তার পাস্ট, তার অতীতের দিকে তাকিয়েছেন, আমার এটা হয়নি, আমার সেটা হয়নি, আমার ভাগ্য এটা দেয়নি, আমার জীবনে এটা আসেনি, আমার ক্ষেত্রে উপরওয়ালা অন্যায় করেছে, এই সমস্ত কমপ্লেন করেছে। এবং তার সাথে সাথে তিনি অসৎ মানুষের সাথে সাথ দিয়েছেন। অসৎ মানুষ, হ্যাঁ, দুর্যোধন ছিলেন তখনকার দিনে এমন একটা ছেলে বা এমন একটা মানুষ যে একদম মানে শেষ, মানে বাবা মায়ের আদরে একেবারে শেষ, কিছু নেই। সেই সমস্ত মানুষের সাথে তিনি সাথ দিয়েছেন। জেনে রাখুন, আগুন যেখানে জ্বলে না, সে যে পাত্রটা তাকে ধরে রাখে, যে পাত্রটা আগুনকে ধরে রাখে, সেই পাত্রটা, সেই বাটিটাকেও সে জ্বালিয়ে দেয়। গেটিং মাই পয়েন্ট? ইয়েস অর নো? আপনি যদি কমপ্লেন ধরে রাখেন, আপনি যদি মনের মধ্যে রাগ অপরকে নিয়ে, মানে সেই বিদ্বেষ, আপনার সাথে ঘটে যাওয়া কিছু এর যদি ধরে রাখেন, কার জন্য ধরে রেখেছেন? অপরের জন্য, সে করেছে স্যার, সে করেছে, সে করেছে, আপনি জ্বালিয়ে দিচ্ছেন নিজেকে, আপনি জ্বালিয়ে দিচ্ছেন নিজেকে। তার হয়তো ক্ষতি কম হচ্ছে, আপনি নিজেকে জ্বালিয়ে দিচ্ছেন। ঠিক আছে? এইভাবে কি হয়েছিল, কর্ণ এতটাই বীর যুদ্ধ ছিলেন, হয়তো অর্জুন তার কাছে কিছুই ছিল না, কিন্তু দেখুন কিরকম ভাগ্যের পরিহাস, তার রথের চাকা এমন ভাবে কাদায় গেড়ে গেছিল যে কর্ণ তখন বলেছিল আমাকে সুযোগ দাও, আমাকে সময় দাও, আমি এখান থেকে রথের চাকাটাকে আগে বের করি। তিনি বের করতে পারেননি, তিনি বের করতে পারেননি, এবং সময়ও তাকে দেওয়া হয়েছিল, অর্জুন সময়ও দিয়েছিল, কিন্তু তিনি কিন্তু সেই রথের চাকা বের করতে পারেননি। যদি আপনি সতের সাথে থাকেন, ধর্মের সাথে থাকেন, ধর্ম মানে কি? ধর্ম মানে আমরা সবসময় ভাবি হয়তো পূজা পাঠ এইসব, এইগুলোকে ধর্ম বলে না। ধর্ম হচ্ছে যেটা আপনাকে ধারণ করে রাখে, তার নামই ধর্ম। কে আপনাকে ধারণ করে রেখেছে? আপনার এথিক্স, আপনার বিহেভিয়ার, আপনার চিন্তাধারা, এগুলোই হচ্ছে ধর্ম। আমি এটাকেই ধর্ম বলে মনে করি। ঠিক আছে? আর বাদ বাকি যে নিয়ম কানুন, সেটা আপনার শরীরকে আর মনকে ভালো রাখার জন্য তৈরি করা হয়েছে, দ্যাটস অল। কোন ঈশ্বর, কোন আল্লাহ আপনার জন্য নেমে এসে যুদ্ধ করবে না। যদি করতো তাহলে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলতো তুই বস, আমি সব করে দিচ্ছি। না, কেউ আপনার জন্য করবে না, আমি গ্যারান্টি দিয়ে লিখে দিচ্ছি। আপনাকে শুধু শক্তি যোগাবে, যে আপনার যুদ্ধ আপনাকেই করতে হবে। তাই আপনাকেই আপনার জীবনের যুদ্ধ করতে হবে, সামনে এগিয়ে যেতে হবে। কোথাও কোন রকমের কোন কমপ্লেন, সেগুলো মন থেকে সরিয়ে দিতে হবে, আর মানুষকে ক্ষমা করতে হবে। যে আপনার ওই যে শত্রুকে ধরে রাখবেন, তাহলে শত্রু আপনার জীবনের আগের জন্মে কি হবে আপনি নিজেই বুঝতে পারছেন। তাহলে কি করব স্যার, কি করব? এগুলো সবই কিন্তু আমরা কৃষ্ণের জীবন থেকে শিখতে পারি। তিনি কি বলেছেন? ডু ইউর ডিউটি, আপনি আপনার কাজটুকু করুন, ফলের আশা করবেন না। কেন? ফলের যে অধিকার বা ফলের যে কন্ট্রোল, সেটা আপনার হাতে নেই, সেটা আপনার হাতে নেই। যে কোনো রেজাল্ট কিভাবে আসবে সেটা আপনার হাতে নেই, আপনাকে শুধুমাত্র কাজ করতে হবে। তাহলে রেজাল্ট কিভাবে আসে? রেজাল্ট হচ্ছে অ্যাভারেজের উপরে নির্ভর করে। ভালো করে বুঝবেন, কয়েকটা টেকনিক্যাল কথা বলবো। আমরা কি করি, স্যার আমি একটা এক্সাম দিয়েছি, স্যার এটাতে পারতে পারিনি, স্যার আমার জীবন শেষ। না, কখনোই সম্ভব নয়। আপনার ক্ষেত্রে টার্গেট পরপর 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 সাজানো থাকবে।
টার্গেট 1 ফেল, তো টার্গেট 2, টার্গেট 2 ফেল। ফেল মানে কি? ফেল বলে কোনো কিছু হয় না, ফেল বলতে সেখান থেকে কিছু লার্নিং পেয়েছেন আপনি, সেই লার্নিংটা নিয়ে আপনি টার্গেট 3, টার্গেট 3 হয়নি তো টার্গেট 4। এইভাবে পরপর 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 আপনার জীবনের যে লক্ষ্য আছে সেটাকে নিয়ে টার্গেট পুরো সাজিয়ে রাখুন। এইভাবে একটা টার্গেট যদি অ্যাচিভ করতে না পারেন, নেক্সট টার্গেটে চলুন। আর যদি আপনি একটা কোনো কিছুকে নিয়ে আপনি যদি পড়ে থাকেন, তাহলে কিন্তু আপনি সেটাকে অ্যাচিভ না করলে আপনি ডিপ্রেশনে চলে যাবেন, অ্যাংজাইটিতে চলে যাবেন। কারণ আমাদের অ্যাংজাইটি, ডিপ্রেশনের অন্যতম প্রধান কারণ হলো এক্সপেকটেশন। এক্সপেকটেশন মানে প্রত্যাশা, প্রত্যাশা। এবারে কথা হলো, স্যার সবই তো বুঝলাম, কিন্তু যে টার্গেটটা নিয়ে আমি যখন কাজ করছি সেটা নিয়েও তো আমার মেন্টাল প্রেশার হয়, সেটাকে কিভাবে রিমুভ করব? তাই তো? ইয়েস অর নো? যেটা নিয়ে আপনি এই ধরুন একটা ছেলে, সে এই মুহূর্তে প্রিপারেশন নিচ্ছে, সে যতই পজিটিভ থাকুক না কেন, কোথাও না কোথাও তার মনের মধ্যে আসবে, আচ্ছা আমার সব পড়া কমপ্লিট হয়েছে তো, আমি সব পারবো তো, আমি টাইমটা ম্যানেজ করতে পারবো তো, আমার শরীরটা সেই সময় ঠিকঠাক থাকবে তো, আমার সবকিছু ঠিক থাকবে তো, এই নিয়ে সে একটা মেন্টাল প্রেশারে যাবেই। সেই মুহূর্তে সে নিজেকে কিভাবে ম্যানেজ করবে? তাই তো? এটাই তো হয় আমাদের সাথে। বা সংসারে যারা আপনারা আছেন, বাচ্চাকে সামলাবো না বরকে সামলাবো না ঘরকে সামলাবো না বাইরে সামলাবো না এটাকে সামলাবো না সেটাকে সামলাবো না স্যারের ক্লাস করব না ইয়ে করবো, পাজেল হয়ে গেছি স্যার। হয় ইয়েস অর নো? কি করবেন? চুপচাপ নিজেকে গ্যালারিতে বসে দেখবেন। ওই যে ফুটবল খেলা চলছে, আপনার জীবনটা কি? ফুটবল খেলা, ফুটবল খেলা। কি করবেন? গ্যালারিতে বসে ফুটবল খেলাটা দেখুন। মানে মানে আপনার জীবনকে অবজেক্টিভলি দেখুন। দুটো জিনিস হয়, একটা সাবজেক্টিভলি আর একটা হচ্ছে অবজেক্টিভলি। অবজেক্টিভলি আপনাকে দেখতে হবে আপনার জীবনে কিরকম চলছে, আপনি দেখুন। অর্থাৎ আপনার চিন্তা ভাবনা যা হচ্ছে আপনি দেখুন, অবজার্ভ করুন নিজের জীবনের। খুবই ইম্পর্টেন্ট কথা বলছি, এটা মনে রাখবেন, দরকার বলে ডায়েরিতে লিখে নেবেন। যেদিন আপনি আপনার জীবনের অবজারভার হতে পারবেন, আই রিপিট, যেদিন আপনি আপনার জীবনের অবজারভার হয়ে যেতে পারবেন, সেদিন আপনার জীবনের সমস্ত সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। শুধুমাত্র জীবনে কি হচ্ছে দেখুন, দেখতে থাকুন, তার মধ্যে নিজেকে অ্যাটাচড করবেন না। কি পাচ্ছেন কি না পাচ্ছেন, কি পাওয়া উচিত ছিল কি পাওয়া উচিত ছিল না, এইসব দেখার দরকার নেই, ভাবার দরকার নেই। শুধু দেখুন কিভাবে আপনার জীবনটা এগোচ্ছে। গতকাল কেমন ছিল, আজকে কেমন আছে, আগামীকাল আছে কিরকম। ঠিক যেরকম আমরা আকাশের দিকে তাকিয়ে থাকি, মেঘের দিকে, মেঘের দিকে কি যখন আমি তাকিয়ে থাকি, কখনো কি কেউ এক্সপেক্ট করেন এই মেঘটা থেকে মানে এই মুহূর্তে বৃষ্টি পড়বে? না 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 না, বৃষ্টি পড়বে না। কেউ ভাবে না এইসব, না। শুধুমাত্র মেঘের দিকে তাকিয়ে থাকি, তাকাই তো। যদি ওইভাবে তাকাতে পারেন, দেখবেন মেঘটা আস্তে 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 উড়ে কোথাও চলে গেল, আকাশ দেখতে পাবেন, মেঘ আর নেই। ঠিক সেই রকম, যদি নিজের জীবনের যা কিছু সমস্যা, যা কিছু আপনার চলছে, চিন্তা ভাবনা, সেগুলোকে যদি শুধুমাত্র অবজেক্টিভলি আপনি দেখতে পারেন, অবজার্ভ করতে পারেন, আস্তে 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 কোথায় দেখবেন সরে চলে যাবে, এবং মনে হবে আরে এটা তো শুধুমাত্র আমার একটা চিন্তা ছিল, একটা এনার্জি ছিল মাত্র, নাথিং মোর দ্যান দ্যাট, শুধুমাত্র একটা এনার্জি ছিল। এইভাবে যদি কন্টিনিউ আপনি অবজারভার হতে পারেন, একটা সময় আপনার জীবনটা না শুধুমাত্র একটা জাস্ট ওই যে শেক্সপিয়ারের লেখা যে 7 স্টেজেস ইন হিউম্যান, হ্যাঁ, মানে মানুষের জীবনে 7টা স্টেজ আছে, সেইভাবে শুধু দেখতে থাকবেন, আর কিচ্ছু থাকবে না। কেন? কেন ভালো করে বোঝার চেষ্টা করুন। আমরা যখন কোনো কিছু বিষয়ে নিজেকে অ্যাটাচড করি, তখন আমাদের অ্যামেগডালা বলে একটা গ্রন্থি আছে, আমাদের একটা গ্ল্যান্ড আছে অ্যামেগডালা, সেই অ্যামেগডালা হচ্ছে কি হয়, অ্যাক্টিভ হয়ে যায়। অ্যামেগডালা যদি অ্যাক্টিভ হয়ে যায়, আপনার ইমোশনাল মাইন্ড, ইমোশনাল যে মাইন্ডটা সেটা ভীষণ রকমের অ্যাক্টিভ থাকবে। ইমোশনাল মাইন্ড যখন ভীষণ অ্যাক্টিভ থাকে, তখন লজিক্যাল যে মাইন্ড সেটা কিন্তু আর কাজ করে না। তখন আমাদের কি কি হয়, ইমোশনালি পেন শুরু হয়ে যায়। আর মানুষ সব থেকে বেশি কষ্ট পায় ইমোশনালি। কিরকম, আমার জীবনটা কি শেষ হয়ে গেল, কোথায়, সবার জীবন তো এরকম নয়, আমাকেই তুমি খুঁজে পেলে এত দুঃখ কষ্ট যন্ত্রণা দেওয়ার জন্য, তোমাকে এত বাতাসা আর আপেল, যে এত দামি আপেল কেটে কেটে দিচ্ছি, তাও তুমি আমাকে এরকম দিচ্ছ। মানুষ ইমোশনালি অ্যাটাচড হয়ে যায়। তখন এটাকে সে মানে ভাবতে পারে না। কিন্তু যদি কখনো সে এটাকে এইভাবে একবার প্রশ্ন করতে পারে, আচ্ছা এই সমস্যা কি শুধু আমার সাথে হচ্ছে,
এই সমস্যা কি আর পৃথিবীতে কারোর সাথে হয়নি? আচ্ছা, এই সমস্যাটাতে দেখি না কতদিন হয় এই সমস্যাটা, তারপরে কি হয় দেখা যাক না, ধৈর্য ধরি না। আমি মিস্টেক করেছি, ঠিক আছে, আমি মিস্টেক করেছি, কিন্তু কিছু শিখেছি তো, দেখি না কি কি হচ্ছে এরপরে। এইভাবে যদি কেউ লজিক্যাল মাইন্ডকে যদি অ্যাক্টিভ ওই সময় করে রাখেন, তাহলে ইমোশনালি আপনি আর অ্যাক্টিভ থাকবেন না। ইমোশনালি যত আপনি ইনঅ্যাক্টিভ থাকবেন, তত আপনি নিজেকে স্ট্রং করতে পারবেন। মানুষ ভেঙে পড়ে ইমোশনালি, ইমোশন ইমোশন, ঠিক আছে? তাহলে অ্যামেগডালাকে আপনাকে যাতে অ্যাক্টিভ না হয়, সেটার জন্য আপনাকে কি করতে হবে, শুধুমাত্র অবজার্ভ করতে হবে। এটাই এখানে বলা হয়েছে, ডু ডিউটি নাম্বার 1। বোঝা গেল? ডু ইউর ডিউটি, শুধুমাত্র আপনার কাজ করে যান, দ্যাটস অল। ফলের আশা ছেড়ে দিন। নেক্সট হচ্ছে যেটা আমি ভালোভাবে বললাম, সাকসেস এন্ড ফেলিওর শুড বি সিন ইকুয়ালি। ফেলিওরকে কখনো ফেলিওর হিসেবে দেখবেন না, ফেলিওরকে কখনো ফেলিওর হিসেবে দেখবেন না, সেটাকে লার্নিং বলে বোঝার চেষ্টা করুন। এক একটা এই সিদ্ধান্ত আপনি জানেন না আপনাকে কোথায় নিয়ে চলে যেতে পারে। মানুষ যদি কোথাও একবার ফেল হয়ে গেছে, সেভাবে এরপরে আমি আর চেষ্টা করব না, কারণ এরপরে আমি গেলে আমি আবার ফেল করব। আর যদি ফেল করি তখন কি হবে? এই ভয়ে সে নিজের একটা বাউন্ডারি তৈরি করে দেয়। অথচ সেই বাউন্ডারিকে সে যদি একবার সাহসের সাথে ব্রেক করে, তার জীবনে মিরাকেল এসে যাবে। কারণ অপরচুনিটি প্রত্যেক সেকেন্ডে আপনাকে ডাকছে, আপনি শুধুমাত্র দেখতে পাচ্ছেন না। যেটাকে আমি সিনক্রোনিসিটি বলি, এটা অ্যাডভান্স ক্লাসে বোঝাবো, সিনক্রোনিসিটি বলি। অপরচুনিটি আপনাকে প্রত্যেক সেকেন্ডে হাতছানি দিচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না। একটা এক্সাম্পল দিই, একটা ছোট্ট এক্সাম্পল, আপনার রিয়েল এক্সাম্পল। এখানে অনেকেই আছেন, অনেকেই আছেন, অনেক জায়গায় এরকম হয়তো কোর্সের টাকা দিয়ে সেখানে ঠকে গেছেন, তারপরেও আপনারা এসেছেন আমার কাছে ক্লাস করতে। ইয়েস অর নো? অনেকেই আছেন, অনেকেই আছেন। দেখুন, দুজন মানুষ, একজনের সিদ্ধান্ত হচ্ছে এই, ঠিক আছে, ওই স্যারের কাছে ঠকে গেছি, অমুক স্যার তো বলেছিল 21 দিনে জীবন পরিবর্তন করে দেবে, আর রামকৃষ্ণ শাসমল বলছে আমার সাথে সারা জীবন জুড়ে থাকুন, দেখি স্যারের কাছে যাই কি হয়। এইভাবে এসেছেন। কিছু মানুষ ভাবছে আমি একবার ঠকে, আজকে একজন ফোন করেছে, স্যার আমি তো ঠকে গেছি। আমি বললাম আপনার বাই প্রফেশন কি করেন? আমি শিক্ষক। বাহ, খুব ভালো কথা। স্যার আমি তো একটা জায়গায় ভীষণ ঠকে গেছি। আমি বললাম তাহলে কি করবেন? না আর তো বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে। আমি তাহলে করতে হবে না। না স্যার ভাবছি, চিন্তা করছি। আমাদের চিন্তা করুন, আপনার জীবন, আপনার চিন্তা করার সুযোগ আপনার। তো আমি জানি ওই মাস্টারমশাই এই মুহূর্তে আমার কাছে আসতে পারবে না, এখনো তার মিনিমাম 6 মাস সময় লাগবে। আমি জানি, আমি তো মানুষের সাথে কথা বলে বুঝতে পারি। তাহলে দেখুন, সে 6 মাস যদি আসে তো ভালো, না আসলে গেল, সে 6 মাস আরো পিছিয়ে গেল। শুধুমাত্র কি ওই ফেলিওরের সাথে নিজেকে অ্যাটাচ করে দিয়েছে, যে আমি একবার ফেল হয়ে গেছি, তাহলে আমি যদি আবার ফেল হই, বুঝতে পারছেন? কিন্তু শুধুমাত্র যদি আপনি একবার ভাবেন যে আমি যেখানে ফেল করেছি সেখানে কি কি লার্নিং পেয়েছি, কি কি সেখান থেকে শিখেছি, এইভাবে যদি কেউ কখনো চিন্তা করেন, দেখবেন আপনার জীবনে ফেলিওর আপনার কাছে বাধা হয়ে দাঁড়াবে না। কারণ ফেলিওরটাকে আমাদের সমাজ, আমাদের শিক্ষা, আমাদের আশেপাশে মানুষ ফেলিওরটাকে যেভাবে শিখিয়েছে, সেটা অ্যাকচুয়ালি সেটা নয়। কারণ ফেলিওর ইজ, এটাও লিখে নিতে পারেন, ফেলিওর ইজ নট দ্য অপোজিট অফ সাকসেস। ফেলিওর ইজ নট দ্য অপোজিট অফ সাকসেস, বাট ফেলিওর ইজ দ্য পার্ট অফ ইউর সাকসেস। ফেলিওর হচ্ছে সাকসেসের একটা পার্ট। এটাকে আপনাকে এইভাবেই যেতে হবে। যে মানুষ কখনো বলবে আমি কখনো ফেল করিনি, তার মানে সে কখনো ট্রাই করেনি, সে কখনো কিছুই করতে পারেনি। ফেল আপনাকে হতেই হবে, ভুল আপনাকে করতেই হবে। আপনার কি মনে হয় আমি জীবনে কোনো ভুল করিনি? কি মনে হয় করিনি? প্রচুর ভুল করেছি। আমি গ্যারেন্টি দিচ্ছি, যে মানুষ যত বেশি সাকসেস হয়, তার জীবনে ভুল সে অনেক বেশি করে। আমি অনেক বেশি ভুল করেছি, অনেক 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 আনলিমিটেড ভুল করেছি, জানেন? তবে গিয়ে সেখান থেকে আমি শিক্ষাটা পেয়েছি যে হ্যাঁ, ঠিক আছে। তো এটা হলো আমাদের সেই ফেলিওর এবং সাকসেসকে একইভাবে দেখতে হবে। কিভাবে দেখবো? অবজার্ভ করব, শুধুমাত্র দেখবো যে আমি কি ভুল করেছি, কি হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট টাইম দেখা যাবে। যেটা 3 নম্বর যেটা পয়েন্ট বলবো, সেটা হচ্ছে ইওর মাইন্ড ক্যান বি ইওর বেস্ট ফ্রেন্ড অর ইওর ওর্স এনিমি। মানে আপনার চিন্তা, আপনার চিন্তা, আপনার মাইন্ড, আপনার মাইন্ড মানে বিশেষ করে আপনার চিন্তা, আপনার মাইন্ড আপনার বন্ধুও হতে পারে, আবার শত্রু হতে পারে। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এইটা একটু বুঝে নিন। এইটা যদি কেউ বুঝে নিতে পারেন, জীবনের সমস্ত কিছু আপনার কাছে
শুধুমাত্র একটা খেলা বলে মনে হবে। খেলা 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 বোঝেন তো, জীবনটা একটা খেলা। কখনো সেই নজরুল গীতিটা শুনবেন, এলিছো এই বিশ্ব লয়ে, সমরবাবু গ্রুপে শেয়ার করে দেবেন আজকে, ফ্যামিলি গ্রুপে শুনবেন। বলছে বিশ্ব ব্রহ্মাণ্ডটা একটা খেলার মতো খেলছে, অগাধ শিশু মানে একটা অনেক বড় শিশু, সে খেলছে শুধুমাত্র। আপনাকেও মনে হবে আমার জীবনটা একটা খেলা। খেলা মানে কি, কখনো জিতবো কখনো হারবো। সেটা কিভাবে? থটকে কন্ট্রোল করতে হবে। থট হচ্ছে এখানে বোঝানো হয়েছে যে আপনার থট হচ্ছে একটা ঘোড়া। ভালো করে বোঝার চেষ্টা করুন, অনেক 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 এটা একটা লেসন। যেটা হচ্ছে আপনার চিন্তা হচ্ছে একটা রানিং হর্স, মানে একটা যে হর্সটা, যে ঘোড়াটা দৌড়চ্ছে, সেটা হচ্ছে আপনার চিন্তা। কন্টিনিউ চিন্তা আছে, কন্টিনিউ চিন্তা আছে, কন্টিনিউ চিন্তা আছে, চিন্তা চিন্তা চিন্তা। এই চিন্তার জালে যদি আপনি ফেঁসে থাকেন, তাহলে আপনি কখনোই সেখান থেকে বেরোতে পারবেন না। মানে একটা ভালো ঘোড়া আপনার কাছে আছে, খুব ভালো ঘোড়া আছে, তাকে যদি আপনি ট্রেনিং না দিয়েছেন বা তার উপরে কিভাবে চড়ে আপনাকে ঘোড়াটাকে চালাতে হবে সেটা যদি না শিখেছেন, এই ঘোড়া আপনাকে মেরে দেবে। এই ঘোড়া আপনাকে মেরে ফেলবে, শেষ করে দেবে। আপনাকে পিঠ থেকে নামিয়ে দেবে, আপনার বুকের উপরে হয়তো সে পা রেখে দেবে, আপনাকে মেরে ফেলবে। কিন্তু যদি এই ঘোড়াটাকে আপনি চালাতে শিখেছেন, তাহলে এই ঘোড়া আপনার জন্য সমস্ত কিছু এনে দিতে পারে। এই ঘোড়াই হচ্ছে আপনাদের চিন্তা। যখনই প্রচুর চিন্তা আসছে, প্রচুর চিন্তা আসছে, প্রচুর চিন্তা আসছে, প্রচুর চিন্তা আসছে, চিন্তাকে দেখুন এবং সেই যে অ্যামেগডালা যে অ্যাক্টিভেট হয়ে গেছে, সেটাকে আপনি ইনঅ্যাক্টিভ করুন, স্লো ডাউন করুন। কিভাবে করবো স্যার? দুটো টেকনিক। এক হচ্ছে ব্রিদিং টেকনিক। ব্রিদিং টেকনিক ভেরি সিম্পল, অনেক কিছু ব্রিদিং টেকনিক আমরা ক্লাসে শিখেছি। আপনার যদি কিছু মনে নাও থাকে, শুধু এটুকু করলেই এনাফ। সেটা হচ্ছে 5 or 10 কাউন্ট করতে করতে আস্তে 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 শ্বাস নেব, শ্বাসটাকে হোল্ড করব, আবার আস্তে 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 শ্বাস ছাড়বো। ঠিক আছে, সবাই একটু করি। ধরুন প্রচুর চিন্তা আছে, প্রচুর চিন্তা আছে, চিন্তাকে স্টপ যাবেন না, তাহলে আপনি হেরে যাবেন। চিন্তা কখনো স্টপ করা যায় না। হয় চিন্তাকে কি হচ্ছে দেখুন, অবজেক্টিভলি কি চলছে দেখুন, আদারওয়াইজ কি করব, আস্তে 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 শ্বাস নেব, শ্বাসটাকে হোল্ড করব, আবার শ্বাসটাকে আস্তে 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 ছাড়বো। 21 বার করবেন। কতবার করবেন? 21 বার করবেন। দেখবেন যে চিন্তাটা ভীষণ রকম আপনাকে কষ্ট দিচ্ছিল, যে চিন্তাটা চলছিল, সেটা কোথাও স্টপ হয়ে যাবে। নাম্বার 1। নাম্বার 2, আমাদের যেটা চলে সেলফ টক চলে, ভেতরে কন্টিনিউ কথা চলছে, কন্টিনিউ কথা চলছে, কন্টিনিউ। আমার সাথেই হতে হলো, আমাকে এটা করলো, স্যার সবকিছু বলছেন ঠিক আছে, আপনি জানেন না স্যার আমার কি অবস্থা, স্যার কি বোঝাবো আপনাকে, আপনাকে কি ডেকে নিয়ে আসবো ঘরে, না কি করে বোঝাবো? সেলফ টক যেটা চলছে আপনার মধ্যে, সেই সেলফ টককে একবার শুধু আপনি বলুন যে ঠিক আছে আমি ভুল করেছি কিন্তু আমি শিখেছি। শুধু এটুকু বলুন, আমি ভুল করেছি আমি শিখেছি। অথবা আমরা যেটা ইএফটি শিখেছি, ইএফটি শিখেছি আমরা, ইয়েস অর নো? ইএফটি শিখেছি, শিখিনি? আচ্ছা আজকের ক্লাসে করাচ্ছি, আজকের ক্লাসে আবার করাচ্ছি। এটাও যদি করেন, আপনার সেই মুহূর্তে যে চিন্তাটা চলছে সেটা স্টপ হবে। সেই মুহূর্তে চিন্তা যেটা চলছে সেটাকে স্টপ করতে পারবেন। এইভাবে যদি এই রানিং হর্সকে আপনি কন্ট্রোল করতে পারেন, আপনার জীবনে আপনি যা চাইছেন সেটার দিকে এগিয়ে যাবেন। অন্তত আপনি একটা নতুন ভার্সন আপনি নিজেই তৈরি করতে পারবেন। তাহলে এই দুটো জিনিসকে আপনাকে সবসময় মনে রাখতে হবে। একটা হচ্ছে সেলফ টক যেটা চলছে, সেটা কি চলছে আপনি দেখুন, অবজেক্টিভলি অবজার্ভ করুন। আর ব্রিদিং টেকনিকের মাধ্যমে আপনার যে হর্সটা যেটা কন্টিনিউ চলছে, সেটাকে আপনি স্টপ করুন। জেনে রাখুন, জীবন হচ্ছে একটা প্রবাহিত নদীর মতো, ভীষণ সুন্দর জীবনটা। যদি এই জীবনটা আপনি বাঁচতে শিখেছেন, কি শিখেছেন? বাঁচতে যদি শিখেছেন, এই জীবনটা ভীষণ সুন্দর, প্রবাহিত একটা নদীর মতো, খুব সুন্দর ভাবে সে নিজের ছন্দে এগিয়ে যায়। নদীর জানেন তো 3টে গতি হয়, একটা উচ্চ গতি, একটা মধ্যগতি আর একটা নিম্ন গতি। ঠিক আছে, আমাদের জীবনেও কখনো উচ্চগতি মানে কখনো ভীষণ রকমের সমস্যায় ভুগছি, কখনো মধ্যগতি না মোটামুটি ভালো আছি স্যার, আর কখনো নিম্ন গতি মানে হ্যাঁ স্যার খুব ভালো আছি, হ্যাঁ জানি সমস্যা আছে, যন্ত্রণা আছে, অভাব আছে, কষ্ট আছে, শরীরে সবই আছে, কিন্তু তাও স্যার খুব ভালো আছি। এটা হচ্ছে নিম্ন গতি। নদীর প্রকৃতির মধ্যেও দুঃখ কষ্ট যন্ত্রণা থাকে, আর মানুষের মধ্যে থাকবে না? সবকিছু নির্ভর করছে আপনার চিন্তার উপরে। জীবন কিন্তু জেনে রাখবেন একটা সাইকেল, একটা সাইকেল মানে একটা চক্রের মতো চলে। আপনি ছোট, তারপরে কৈশোর, তারপরে যুবক, তারপরে আপনি আস্তে 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 বৃদ্ধ হচ্ছেন, তারপরে আবার মৃত্যুর দিকে ঢলে যাচ্ছেন। কিন্তু আপনার ভেতরে যেটা আছে, সেই আত্মা, সেই সোল, তার কখনো কোনো মৃত্যু নেই। গীতাতে 20 নম্বর শ্লোকে এটাই বলা আছে। কি বলা আছে? আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মারোহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চির নবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। সুতরাং মনে রাখবেন, আপনি কখনোই হারিয়ে যাবেন না। আপনি কখনো কোথাও থেকে হারিয়ে যাবেন না। আপনি আছেন, থাকবেন, আছেন, থাকবেন। শুধুমাত্র নিজের আত্মাকে উন্নত চেতনার দিকে আস্তে 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 নিয়ে চলুন। ঠিক আছে, এটাই ছিল আজকের আমাদের ক্লাস। তো কেমন লাগলো ক্লাস সেটা আপনারা গ্রুপে লিখে জানাবেন। আমরা এখন করবো তাহলে ইএফটি। কটা বাজলো? 36। ওকে, ভেরি গুড। একটু শুধু আমাকে বলুন কেমন লাগলো, কার কার ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে তারা হাত তুলবেন, আর যাদের ভালো লাগেনি তারা হাতগুলোকে লুকিয়ে দেবেন। সাবির স্যার ঘুমিয়ে গেছেন না জেগে আছেন? আচ্ছা, হাত দেখতে পাচ্ছি না, এবার ঘুমিয়ে গেলেন। আচ্ছা, ইএফটি করবো, একটু উঠে বসতে হবে সবাইকে প্লিজ। ইএফটি করবো, ইএফটি করবো। এই যে সেলফ টক, সারাক্ষণটা মনের মধ্যে চিন্তা চলছে, কথা চলছে, সেটাকে কি করে স্টপ করবো স্যার? সারাক্ষণটা চলছে মনের মধ্যে, সেটাকে স্টপ করবো। সবাই মিলে ইএফটি করবো, ইএফটি। ঠিক আছে, ওকে।